মূল আলোচনায় যাওয়ার আগে আসলে মাসিমারা কেরানি বলতে কি বোঝানো হয়, আসলে এর শানে নজরুলটা তোমাদের সাথে শেয়ার করা উচিত। দেখো, এখন প্রযুক্তির সহায়তায় আমরা খুব সহজেই কিন্তু কোনো কিছু কপি করতে হলে বা নকল করতে হলে আমরা ফটোকপির মেশিনে দিলেই কিন্তু সেটা পেয়ে যাই। কিন্তু যখন তথ্য প্রযুক্তি ছিল না, আমি ইংরেজ শাসন আমলের কথা বলছি, তখন আসলে দলিলপত্র, তারপরে অন্যান্য নথিপত্র সব কিন্তু মানুষের মাধ্যমে হুবহু নকল করার যে কাজটা বা কপি করার কাজটা, সেটা মানুষই করে থাকতো। তো এরকমই একটি ঘটনা আসলে একজন কেরানিকে একটি দলিল আসলে নকল করতে দেওয়া হয়। তো তিনি ওই দলিলে যা ছিল একদম হুবহু অনুকরণ করে, অর্থাৎ যেখানে লাইন বাই লাইন, যেখানে দাড়ি ছিল, কমা ছিল এবং ইভেন যেখানে কাটা ছিঁড়াও ছিল, সেগুলো হুবহু তিনি আসলে নকল করতে লাগলেন। একটা পর্যায়ে দেখা গেল তার যে মূল কপি, সেই মূল কপিতে একটা আসলে মৃত একটা মাছের মৃতদেহ আসলে চ্যাপ্টা হয়ে লেগেছিল। তো তিনি সেটা আসলে কপি করার জন্য কয়েকটি মাছই আসলে সংগ্রহ করলেন বা কয়েকটি মাছই আশপাশ থেকে মেরে ওই মূল কপিতে যে মাছিটা ছিল বা মৃত, অর্থাৎ যে মাছের যে মৃতদেহটা আসলে লেগেছিল, তার আকারের বা তার সাইজের মানে অনুরূপ আরেকটি মাছই আসলে সেখান থেকে নিয়ে তিনি আবার তার যে কপি বা তার নকলে সেখানে আবার সেটে দিলেন। তো এই যে হুবহু অনুকরণ করা বা হুবহু অনুসরণ করা, এই অর্থে আসলে মাসিমারা কেরানি তখন থেকে আসলে প্রচলিত হয়ে আসছে। অর্থাৎ এটি একটি বাগধারা। মাসিমারা কেরানি বলতে আমরা আসলে বুঝে থাকি, অর্থাৎ এটার দ্বারা কোনো যেই কেরানি মাসি মারে তাদেরকে আসলে বোঝানো হয় না। এটা আসলে ভিন্ন একটি অর্থ দেয়, সেটা হচ্ছে হুবহু অনুকরণ করা অর্থে। তো এখন মূল আলোচনা যদি ফিরে আসি, তাহলে বিষয়টা দাঁড়ায় যে তোমরা যারা শিক্ষার্থী রয়েছে, তোমরা এসএসসি পর্যায়ে বা এসএসসি পর্যায়ে বা সকল পর্যায়ের শিক্ষার্থীরাই আসলে অনেকেই চেষ্টা করি আমরা, অর্থাৎ আমাদের গাইড বই অথবা মূল বইতে যেটা থাকে, বিশেষ করে গাইড বইটাই বেশি ফলো করি অনেকে। তো সেখানে যেটা থাকে উত্তর, আমরা সেটা হুবহু মুখস্থ করে, সেটা রচনা হোক, সেটা প্যারাগ্রাফ হোক, হ্যাঁ, সেটা কম্পোজিশন হোক, ডায়ালগ হোক, হুবহু মুখস্থ করে আমরা লাইন বাই লাইন এবং যেখানে ফুল স্টপ দাঁড়িয়ে সব কিছু আসলে নকল করার চেষ্টা করি বা হুবহু অনুকরণ করে সেটাই আসলে লিখে দেওয়ার চেষ্টা করি। যেটা এক প্রকার আমরা বলি যে আমরা মুখস্থ করলাম, সেটা পরীক্ষার হলে পরীক্ষার খাতায় গিয়ে সেটা গলাধকরণ করা, রাইট? ভূমিকা মানে আমরা পরীক্ষার প্রস্তুতি হিসেবে যেটা গলাধকরণ করে থাকি, সেটা আবার বমি করে ঢেলে দিয়ে আসি আমাদের পরীক্ষার খাতায়। তো এই জায়গা থেকে আসলে সেটা উচিত কিনা, এই এই এটাকে কেন্দ্র করে আসলে আজকের আমার আলোচনা বা আসলে আমার মূল ফোকাসটা ছিল এটার উপরেই। যে দেখো, হ্যাঁ, মুখস্থ করা এক অর্থে খারাপ না, তোমাদের সময়টা বেঁচে যায়। মুখস্থ করে যদি লিখে দিয়ে আসি হুবহু, সেটা আমাদের অনেকাংশে কিন্তু আমাদের সময়টা আসলে সেভ হয়, রাইট? তো যদি আসলে কিন্তু আসলে এখান থেকে একটি সম্ভাবনা রয়েছে, যেই সম্ভাবনাটা এরকম যে কোনো কারণে আমি দুই একটা লাইন যদি ভুলে যাই, সেক্ষেত্রে কিন্তু আমি আর আমি যে আসলে রিদমে যে লিখতেছিলাম সেটা আসলে অনেকটা ব্যাহত হয়ে যায়। তখন আসলে মনে হয় যে আসলে লেখাটা সম্পূর্ণ হলো না। তুমি হঠাৎ মাঝখান থেকে দুই একটা লাইন যদি কোনো কারণে আসলে ভুল হয়ে যায় বা ভুল হয়ে যাওয়া মানে মনে না থাকে, সেক্ষেত্রে তুমি আসলে পুরো যে প্যারাগ্রাফটা, অর্থাৎ বিভিন্ন প্যারায় তো আসলে আমরা রচনা ভাগ করে থাকি। সো একটা প্যারার মাঝখান থেকে দুই একটা লাইন যদি আমি ভুলে যাই, সেক্ষেত্রে কিন্তু পুরো অর্থটা আসলে আমি আর সাজাতে পারি না। তো আসলে এ থেকে বাঁচার উপায়টা কি? এ থেকে বাঁচার উপায় হলো তোমরা হুবহু মুখস্থ করে লেখার উপরে গুরুত্ব না দিয়ে, তোমরা যদি মনে করো যে না, আমি পুরো কনসেপ্টটা বুঝে যাব, অর্থাৎ বাংলা মিনিং সহকারে যদি আমি এটা মুখস্থ করতে পারি, ইংরেজি কম্পোজিশনের ক্ষেত্রে, ডায়ালগের ক্ষেত্রে, হ্যাঁ, অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, প্যারাগ্রাফের ক্ষেত্রে, তাহলে অ্যাটলিস্ট আমি যদি ভুলেও যাই, আমি যে বাংলাটা কনসেপ্টটা বুঝতে পেরেছি আমার নিজের মাদার ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ মাতৃভাষায়, অর্থাৎ বাংলা ভাষায় যে কনসেপ্ট আমি বুঝতে পেরেছি, সেটা কিন্তু আমি ভুলে গেলেও কিন্তু আমি ডেলিভার করতে পারবো। কিন্তু আমি যদি হুবহু মুখস্থ করি, অর্থ না বুঝে উইদাউট মিনিং যদি আমি মুখস্থ করি, সেক্ষেত্রে কিন্তু দুই এক লাইন ভুলে গেলে আমি আর কনস্ট্রাক্ট করতে পারবো না। তখন সেন্টেন্স আর কনস্ট্রাক্ট করতে না পারলে তখন কিন্তু আমার লেখাটা অসম্পূর্ণ থেকে যায়। তো আমি তোমাদের কাছে অনুরোধ করবো, এরকম হুবহু নকল করার প্রবণতা থেকে বেরিয়ে এসে একটু চিন্তা করে বা একটু মিনিং সহকারে আসলে মনে রাখার চেষ্টা করবা, কনসেপ্টটা বোঝার চেষ্টা করবা। এই মুখস্থ বিদ্যা আসলে পরবর্তী জীবনে খুব একটা আসলে কাজে আসবে না। তুমি ফর এক্সাম্পল, তুমি বাংলাদেশের পর্যটন শিল্প পড়ছো, বাংলাদেশের পর্যটন শিল্প তুমি হুবহু গাইডে যেরকম দেওয়া আছে সেটাই অনেকে লিখে দেওয়ার চেষ্টা করবো, রাইট? সো এটা কি হয়, পরীক্ষার হলে কিন্তু পরীক্ষার হলে তুমি লিখে দিয়ে আসবা ঠিকই, কিন্তু পরবর্তীতে কিন্তু আর মনে থাকে না। কিন্তু তুমি যখন পর্যটন শিল্প নিয়ে একটু বিশ্লেষণ মানে গাইড বইয়ের বাইরে গিয়ে ইন্টারনেটে সার্চ করবা, দুই একটা সম্পাদকীয় পাতা পড়বা, দেন আশা করি এই বিষয়ে তোমার কনসেপ্টটা একটু হলেও ক্লিয়ার হবে। এবং এই হুবহু নকল করতে গিয়ে গাইডে যেরকম আছে আমরা সেটাই দেওয়ার চেষ্টা করি বা উঠিয়ে দেওয়ার চেষ্টা করি, এক্ষেত্রে কিন্তু আমরা
দেখা যায় আসলে লেখাটা সুন্দর হয় না, কারণ গাইডে যেভাবে লেখা আছে গতানুগতিকভাবে এটা খুব একটা মানে সাজানো না, গোছানো না। দেখো রচনার ক্ষেত্রে কি হয়, রচনায় ভালো মার্কস পাওয়ার জন্য কিন্তু আসলে আমাদের বিভিন্ন কোটেশন রয়েছে, রাইট, বিভিন্ন মনীষীদের উক্তি রয়েছে যেটাকে আমরা কোটেশন বলে থাকি। তারপরে সেখানে বিভিন্ন কবিতার ছন্দ রয়েছে। যেরকম আমরা মনে করি, যেরকম বাংলাদেশের পর্যটন শিল্প যদি আমি বলতে চাই, সেখানে একটি জীবনানন্দ দাশের একটি কবিতা রয়েছে যে এই বাংলার মুখ আমি দেখিয়েছি, পৃথিবীর রূপ আর দেখিতে চাই না, এরকম একটা লাইন, ঠিক আছে। সো বাংলাদেশ পর্যটন শিল্পে যদি এরকম আমাদের কবি সাহিত্যিক যারা রয়েছে তাদের দু একটা কবিতার ছন্দ দিতে পারো, এবং রেলিভেন্ট কোনো সোর্স থেকে তুমি যদি দু একটা ডেটা, অর্থাৎ ডেটাও অ্যাড করা যায় পর্যটন শিল্পে বর্তমান পরিস্থিতি কী, অর্থাৎ এগুলো কিন্তু আগের গাইড বইতে তুমি পাবা না, অর্থাৎ আপডেট যে ইনফরমেশন সেটা তুমি পাবা না। সো এইগুলো অর্থাৎ মুখস্থ বিদ্যা থেকে বেরিয়ে একটু ডিফারেন্ট ওয়েতে যদি একটু চিন্তা করো বা তুমি একটু নোট করে সাজিয়ে আসলে রচনাটা তৈরি করতে পারো, সেটা তোমার পরীক্ষায় যদি কোনো কারণে হুবহু অর্থাৎ লেখার ক্ষেত্রে যদি ভুলেও যাও, সেক্ষেত্রে কিন্তু এগুলো হেল্পফুল হবে তোমার ভালো একটি মার্কস আসলে ক্যারি করতে, তাই না? তো ভালো মার্কস পাওয়ার জন্য আমাদের সর্বপ্রথম উচিত হবে যে আসলে আমরা যেভাবে মুখস্থ করি, এই গাইড বইতে যেভাবে দেওয়া আছে এর থেকে বেরিয়ে এসে আসলে আমি নিজে আসলে নোট করে করে দেন আসলে করবো। যেটাই বললাম রচনার ক্ষেত্রে এটা তুমি অ্যাপ্লাই করতে পারবো। তারপর ডায়ালগের ক্ষেত্রে আসলে মুখস্থ করার কিছু নেই। একটা বিষয় নিয়ে তুমি তোমার বন্ধু বা তুমি তোমার বাবার সাথে বা কারোর সাথে বা দোকানদারের সাথে একটা বিষয় নিয়ে তুমি কনভারসেশন মেক করছো, রাইট। তো সেখানে দেখা গেছে তুমি যদি হুবহু বা ওই যে বললাম যে নকল করা যে বিষয়টা মাসুমেরা কেরানির মতো তুমি যদি সেটা করে থাকো, দেন এটা আসলে তোমার জন্য আমি বলবো যে যদি কোনো কারণে কমন না পড়ে, অর্থাৎ তুমি যেটা পড়ে গেছো সেটা কমন পড়ে না, সেক্ষেত্রে কিন্তু লিখে দেওয়া আসা সম্ভব না। কিন্তু তুমি যদি একটু ইংরেজি কনভারসেশন বা ডায়ালগটা আসলে কীভাবে পড়তে হয় এই টেকনিকটা যদি শিখে যাও, তাহলে কিন্তু যে কোনো টপিক থেকেই আসুক না কেন বা অনেকগুলো টপিক সম্পর্কে সামান্য ন্যূনতম যে ধারণা, সেই ধারণা থাকলে কিন্তু তুমি আশা করি লিখতে পারবা। তো এখানে অনেকেই রয়েছে যারা আসলে করে না, যারা আসলে হুবহু মুখস্থ করে, তো তাদের আসলে অনেক সময় কি হয়, ওইটা ভুলে যাওয়ার যে প্রবণতা আমাদের, সেটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে। আমি একটি প্যারাগ্রাফ হোক, একটি রচনা হোক বা কম্পোজিশন হোক, এটা হুবহু মুখস্থ করে থাকি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে আসলে আমাদের আর কিন্তু হুবহু যে লেখার যে ইচ্ছা ছিল সেটা আসলে অনেকাংশেই কিন্তু আমরা সফল হতে পারি না, বিকজ মাঝখান থেকে দুই এক লাইন ভুলে যায়, এবং ভুলে যাওয়ার পরে ওইটা মনে করতে গিয়ে আবার একটু সময় নষ্ট হয়। মনে করার চেষ্টা করি, কারণ ওই দুই লাইন না লিখতে পারে পরের লাইনে আমি আর যেতে পারছি না, মানে আমার পুরো প্যারাগ্রাফটা সম্পূর্ণ হচ্ছে না বা একটা প্যারা সম্পূর্ণ হচ্ছে না। সো এটা কিন্তু খুবই তোমাদের জন্য আত্মঘাতী একটা সিদ্ধান্ত, হুবহু মুখস্থ করে দেওয়া। সো এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে বাঁচার জন্য আমি তোমাদেরকে আই উইল সাজেস্ট ইউ দ্যাট তোমরা কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে হবে, অর্থাৎ এই যে টেন্ডেন্সি থেকে ইফ ইউ কাম আউট, দেন অ্যাকচুয়ালি তোমার জন্য এটা খুবই হেল্পফুল হবে। ওকে, তো এটার থেকে আসলে আমার বেরিয়ে আসতে হবে, এই প্রবণতা বা এই টেন্ডেন্সি আসলে রাখা যাবে না। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমি হয়তো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো যে আসলে রচনাটা আসলে কীভাবে অ্যাকচুয়াল একটা আসলে গঠনমূলক একটা রচনা লেখা যায়, বা আসলে নোট করতে গেলে কোন কোন বিষয় আসলে গুরুত্ব দেওয়া উচিত, সেইভাবে যদি তুমি লিখতে পারো তাহলে কিন্তু একটা ভালো মার্কস আশা করা যায়।